পৃথিবীর সেরা নির্বাচনের নামে পৃথিবীর সেরা যে প্রহসন, সারা পৃথিবীর কাছে বিস্ময়কার, হতবাক করে দেওয়ার মতো বাংলাদেশের 18 কোটি মানুষ হতবাক হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে বাংলাদেশে। তথাকথিত যে নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের নিবন্ধনকে রেজিস্ট্রেশনকে বাতিল করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক অথবা মার্কা নৌকা সেটা ব্যালট থেকে বাদ দেওয়া হয়েছে। এরকম একটি নির্বাচনে বাংলাদেশের অংশগ্রহণ করার জন্য এ ধরনের খণ্ডিত নাটক মঞ্চস্থ করার জন্য অথবা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়েই যে আয়োজনটি করা হয়েছে, এই আয়োজনের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষকে প্রতারক হিসেবে প্রতারিত করা হয়েছে। বাংলাদেশের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে একটি নতুন 24 সালের 5ই আগস্টের মতো একটি নতুন ফাঁদে ফেলে প্রতারণা করা হয়। এই প্রতারণার নাটক গত 1 মাস যাবৎ এটা চলছে। 18 মাস যাবৎ নানাভাবে প্রতারণার যে শুরু হয়েছিল, সেই প্রতারণার নতুন অভিনব কায়দা আজকে ভোটের নামে, ভোট জালিয়াতির, ভোট কারচুপির, ভোট হরণের, অধিকার হরণের, বিশেষ করে আওয়ামী লীগের যে 6-7 কোটি ভোটার যারা আওয়ামী লীগকে ভোট দেয়, সমর্থন করে, সেই ভোটারদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ভোট দেওয়ার যে অধিকার, তার যে গণতান্ত্রিক সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার বঞ্চিত করার মধ্য দিয়েই যেটা শুরু করেছে। কিন্তু আপনি খেয়াল করেছেন, এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগ ভোটারদের বাদ দিয়ে ইলেকশনটা, বাংলাদেশের মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া বা কোনো একটা পক্ষ এটা একবারও উচ্চারণ করে নাই এটা যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে বঞ্চনা ভোটারদের বিষয়ে একদম উল্লেখ করে নেই। এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য নয়। যারা এই কাজটি এই এক পেশে অন্ধ হয়ে যারা কাজটি করলো, তার জন্য আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং এদেরকে জনগণের কাছে এদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং বাংলাদেশের মানুষ, সচেতন নাগরিকরা কিন্তু এদেরকে চেহারা, এদের কর্মকাণ্ড, অতীত এবং আগামী দিনে কি করতে পারে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এর বেশি আমি বলতে চাই না। তবে আজকে নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা শুরু করেছেন আপনি, সেই জায়গায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে, বিশেষ করে তরুণ প্রজন্ম, নবীন, যারা নতুন ভোটার, মা বোন সহ সকল শ্রেণী পেশার মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষদেরকে আমি অভিনন্দন জানাই। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য যে নির্বাচন তারা চেয়েছিল, সেই নির্বাচনী ব্যবস্থা দুরভিসন্ধিমূলক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার দোসররা করেনি, আয়োজন না করে যে অযোগ্যতার, ব্যর্থতার অথবা দেশের গণদুশ্মনে পরিণত হয়েছে, তাদের কর্মকাণ্ডকে এরা প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ ভোট বর্জন করেছে, ভোট কেন্দ্রে যায়নি। ভোট খুশি হয়েছেন এর জন্য ঈদের আনন্দ বলেছে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে দেশবাসীকে আমি অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। যদিও সমালোচকরা অনেক কথা বলতে পারে, তাতে আমি সেই সমালোচনার আমি ভয় পাই না। আমি শুধু বলতে চাই যে আমি যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ, আমি দলকানা যদি বলা হয় আমার তাতে আমি কোনোভাবেই আমি সেটাকে আমি গ্রহণ করব না। আমি গ্রহণ করব আমি দলকানা, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ। সেই হিসাবে
আমার কথাতে অনেকটা গতানুগতিক মনে হতে পারে, অনেকে বলতে পারে এই কথা সবসময় ইলেকশনের পরে হেরে গেলে প্রত্যাখ্যান করা হয়, জিতে গেলে অভিনন্দন জানানো হয়, অথবা বাজেট পেশের আগে বিরোধী দলে থাকলে মানি না, মানবো না বলা হয়। এগুলো আমাদের দেশে এই ধরনের বয়ান অনেক আছে। তারপরও আমি এগুলো বুঝেই আমি আজকে এই অগণতান্ত্রিক অসাংবিধানিক ম্যান্ডেট নির্বাচনে বাংলাদেশের মানুষকে আমি অভিনন্দন জানাই। এই ইলেকশনে আপনাকে অংশ নিতে দেওয়া হয় নাই, আপনি অংশ না নিয়েও বিজয়ী হয়েছেন, কি বলতে চাচ্ছেন আপনি? আমি যে কথাটি বলতেছি যে বাংলাদেশের মানুষ বিজয়ী হয়েছে। বাংলাদেশের মানুষের যে বিজয়, সেই বিজয়ের সাথে আমি এবং আমার প্রাণপ্রিয় দল, বাংলাদেশের মানুষের জনপ্রিয় দল আওয়ামী লীগও একীভূত হয়ে গিয়েছে। এবং অর্থাৎ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগ প্রধান দেশরত্ন শেখ হাসিনার যে আহ্বান, সেই আহ্বানে তারা সাড়া দিয়েছে। এটা আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে নয়, বাংলাদেশের সচেতন মানুষ হিসাবে বাংলাদেশের মেজরিটি পিপল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, ভোট কেন্দ্রে যায়নি। যে ভুয়া ভোটের যে আয়োজন হয়েছে, ভুয়া ভোটের মধ্য দিয়ে, জালিয়াতির মধ্য দিয়ে, নজিরবিহীন যে নতুন ইতিহাসের নামে যে কালো পথের সৃষ্টি করা হলো, নজিরবিহীন যে একটি ধারণা সৃষ্টি করা হলো ঘোষণা দিয়ে, নিরপেক্ষ সরকারের নামে, অন্তর্বর্তীকালীন সরকারের নামে দলীয় এবং স্বার্থান্বেষী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠীর এবং যারা দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করে তাদের অতীত এবং বর্তমানকে তারা এখনো টিকিয়ে রাখতে চায়, সেই অশুভ গোষ্ঠীর পক্ষে যে যাত্রা, সেই যাত্রা বাংলাদেশের মানুষ মানবে না। বাংলাদেশের আপনাদের কাছে কি তথ্য, কি পরিমাণ, কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আজকে? দেখুন, আমরা ইতিমধ্যেই ফোকাস করেছি। মাত্র 3.5 ঘন্টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছে, এই সময়টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোক্ষম সময়। সবাই ঘুম থেকে উঠেই নাস্তা করে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেয়। এটাই হলো সবচেয়ে বেশি সময় অতীতের ইতিহাসে এখানেই ভোট কেন্দ্রের উপস্থিতি হারটা এখানে আসে, অথচ সেখানে সবচাইতে কম। এই ক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশের বহু শত শত ক্ষেত্রে শূন্য ভোট পড়েছে। এবং তখন খোদ নির্বাচন কমিশন ঘোষিত ওই 3.5 ঘন্টায় তারা 15% কাছাকাছি ভোট তাদের পড়েছে বলে তারা স্বীকার করেছে। ঠিক তার 1 ঘন্টা পরেই সেটা ঠিক ওলট পালট হয়ে গেল। 1 ঘন্টার পরে দেখা গেল সেটা প্রায় 36% কাছাকাছি ভোটে তারা পেয়েছে বলে নির্বাচন কমিশন জানালো। এটা এক ধরনের এই যে বিরাট যে নাটকীয়তা, বিরাট যে ফাঁদ, বিরাট যে খেলাটা ডিগবাজি দেওয়া হলো 1 ঘন্টায়, এটা যারা বোঝা, যারা নির্বাচন নিয়ে বিশ্লেষণ করে, নির্বাচন নিয়ে যারা কাজ করে, গবেষণা করে, তাদের কাছ থেকে আগামীতে আরো অনেক কিছু বের হবে। এটা একটা ছোট একটি ধারণা দেওয়া হবে। কারণটা হলো নির্বাচনী যে শুরু থেকেই এই খণ্ডিত নির্বাচন, তথাকথিত নির্বাচন, যেখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, যেখানে সকল দলের অংশগ্রহণের করা যেটা বাঞ্ছনীয় ছিল, সেইটা ধারণা থেকে বেরিয়ে এসে একটা নজিরবিহীন ধারণার সৃষ্টি করা হয়েছে, যে ধারণার ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচন ঘোষণার থেকেই তারা বুঝে গিয়েছে এখানে কোনো নির্বাচন হচ্ছে না। সুতরাং এই ভোট কেন্দ্রের নির্বাচনের যে লাভ কি? এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না, এই নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ডে সারা বিশ্বের কাছে এর কোনো স্বীকৃতির কোনো সম্ভাবনা নেই। আর
বাংলাদেশের আজকের যে নির্বাচনটি হলো সেটা তো নজিরবিহীন। সেটা তো ইতিহাস থেকে নতুন করে শিক্ষা নিতে, নতুন ইতিহাস লিখতে হবে। কি সেই ইতিহাস? একই দিনে একই সাথে গণভোট এবং সংসদ নির্বাচন হতে যাচ্ছে হলো, যেটা যে গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, সংবিধানে তার কোনো জায়গা নেই। সেই নির্বাচন বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা হচ্ছে, ওটা কি? এবং এইটা চেঞ্জ করবে কে? অসাংবিধানিক সরকার, অনির্বাচিত সরকার, যার কোনো আইনি ভিত্তি নাই, সাংবিধানিক ভিত্তি নাই, জনগণ ভিত্তি নাই। জনগণ করাবে এদেরকে দিয়ে, যাদেরকে আজকে ইলেক্টেড ঘোষণা করা হচ্ছে তাদেরকে দিয়ে চেঞ্জ করাবে তারা। এটা বিষয়টা হলো এইরকম যে গত 18 মাস 1 সপ্তাহ যারা দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে, যারা দেশে সব ধরনের দেশটাকে যার প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো আছে, রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলো, যার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, এগিয়ে যায়, সবকিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই অপরাধের দায় থেকে বাঁচার জন্য এই অবৈধ দখলদার সরকার তাদের অপকর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য, তাদের অপকর্মকে আইনি ভিত্তির ভিতর দিয়ে নিজেদেরকে বাঁচাবার জন্য, নিজেকে রক্ষা করার জন্য এই নির্বাচন। তারা কোনোভাবে তারা যত অপকর্ম করেছে, অন্যায় করেছে, যত খুনের, যত অগ্নি সন্ত্রাসের, যত সাম্প্রদায়িক ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যত নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সদস্যদের এবং প্রতি সরকারি প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান, বেসরকারি এবং সরকারি কর্মকর্তা, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের উপরে যে ধরনের অবিচার করা হয়েছে, সকল অবিচার যে অন্যায়, বেআইনি এবং মারাত্মকভাবে মানবতা বর্জিত, এই অপকর্মের দায় থেকে নিজেদেরকে রক্ষা করার একটি আয়োজন, নাটক, একটি প্রহসন, খণ্ডিত নির্বাচন, দেশের রাষ্ট্রের জনগণের অর্থের অপচয়, এটার ভিতর দিয়ে দেশের কোনো শান্তি ফিরে আসবে না, অগ্রগতির পথ তৈরি হবে না। বিবেকের যে তাড়না, সেই তাড়নার জায়গাটিকে থেকে ফিরে এসে বিবেকবোধের দায়িত্ববোধের জায়গা তৈরি করার জন্য সকলের যে অংশগ্রহণ দরকার, সকলের যে মতামতের দরকার, সেখানে জয় পরাজয়ের দায়িত্ব হলো জনগণ ঠিক করবে। এ দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অনির্বাচিত, অনৈতিক, গণভিত্তিহীন, অসাংবিধানিক সরকারকে কে দিয়েছে? যার নিজের কোনো আইনি ভিত্তি নেই, যার প্রতি জনগণের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, জনগণেরও কোনো আস্থা, ভালোবাসা 18 মাসে যে ওনার প্রতি যে কোনো ধরনের বিশ্বাস ও আস্থা জনগণ রাখে না, তার তলানিতে কিন্তু বর্তমান সরকার পৌঁছেছে। তো এই সকল অপকর্মের দায় থেকে নিজেকে রক্ষা করার জন্য এই নির্বাচন। তো সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ কেন মেনেনি? আমরা যেহেতু জনগণের দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে, স্বাধীনতা কামী নেতৃত্ব দানকারী দল হিসাবে আওয়ামী লীগ গণতন্ত্রের পূজারী। আওয়ামী লীগ জনসমর্থন ও জনগণের জনমতের ভিত্তিতে, জনস্বার্থে, দেশপ্রেমিক একটি দল হিসাবে আওয়ামী লীগ তার দায়িত্ব পালন করতে কখনোই ভুল করে না। হ্যাঁ, আমাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে এই 12 তারিখ থেকে আওয়ামী লীগের নতুন কার্যক্রম কি হবে? আজকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একটা বিবৃতি দিয়ে নির্বাচনটাকে প্রত্যাখ্যান করেছেন। এটাই কি নতুন নির্দেশনা? আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের আরো কিছু মৌলিক বিষয় আমরা কিন্তু তুলে ধরেছি। আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সভাপতি বঙ্গবন্ধু কন্যা কিন্তু আরো কিছু কথা তুলে ধরেছে। আমরা কি চাই, আওয়ামী লীগ কি চায়, দেশের মানুষ কি চায়, কূটনৈতিকভাবে আন্তর্জাতিক দুনিয়া এখন কি ভাবছে,
আমরা তো বাংলাদেশকে একটি আলাদা দ্বীপে, বদ্ধ দ্বীপে অথবা সারা দুনিয়ার থেকে সংযোগ বিচ্ছিন্ন জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা তো টিকে থাকতে পারবো না। আমরা এগিয়ে যেতে চাই। দেশের মানুষ এই ভোটারবিহীন, অবৈধ, অসাংবিধানিক নির্বাচন বাতিল করতে চায়। খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ নিশ্চিতকরণ করতে চায়। সকল রাজবন্দী সহ শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সকল পেশাজীবীদের মিথ্যে মামলা প্রত্যাহারপূর্বক মুক্তি দাবি করছে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত স্থগিত আদেশ জারি করা হয়েছে, যেটা বেআইনি, অসাংবিধানিক, সেই আওয়ামী লীগের উপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অনতিবিলম্বে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে। এটা আওয়ামী লীগের আমরা মনে করি বাংলাদেশের মানুষের দাবি। এই দাবির সপক্ষে বাংলাদেশের জনমত আছে এবং এই দাবিকে যে বাস্তবতা সম্পন্ন এবং জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রেখেই আমরা এই দাবি উত্থাপন করেছি। বাউদ্দিন নাসিম, এই দাবিটা কার কাছে? ইউনূস সরকারের কাছে না যে নতুন সরকার আসছে তার কাছে? আমাদের এই দাবিটা জনগণের কাছে। জনগণের কাছেই আমাদের দাবি। জনমতের কাছে, জনগণের কাছে, জনতার শক্তির কাছে, বাংলাদেশের রাষ্ট্র নামক যে রাষ্ট্র কাঠামোটি আছে, যার ভিত্তিতে, যে সংবিধানের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হয়, তাদের কাছে, জনগণের কাছে আমাদের এই প্রত্যাশা, আমাদের এই দাবি। কারণ এই দাবিগুলোর সাথে জনগণের প্রত্যাশার অন্তর্নিহিত মিল আছে এবং এ দাবির ভিতর দিয়েই, এ দাবি বাস্তবায়নের ভিতর দিয়ে আমরা মনে করি, দেশের মানুষও মনে করে, বোদ্ধা যারা, দেশের শ্রেণী পেশার, সিভিল সোসাইটি যারা, সকলের কাছে একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক নির্বাচন সর্বাগ্রে প্রয়োজন। খণ্ডিত নির্বাচন অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে আগের থেকেই নির্বাচনী ফলাফল ঠিক করে আওয়ামী লীগকে বাদ রেখে অথবা প্রগতিশীল দলগুলো, আরো 33টি নিবন্ধিত রাজনৈতিক দলকে, 14 দলের বিভিন্ন শরিক রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার মানে তো আর সেই নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হলো না, অন্তর্ভুক্তিমূলক। আপনারা আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ দল বাংলাদেশে। আপনারা মামলা হামলার কারণে দেশে ফিরতে পারছেন না। এই নির্বাচনের পরে আপনারা কি আশা করছেন নতুন নেতৃত্ব আপনাদের রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়ার ব্যবস্থা করবে? আমরা সবসময় আমরা যে দাবি জানিয়েছি সে দাবি ন্যায়সঙ্গত এবং আমরা এই দাবির সাথে জনমতের সাথে সম্পৃক্ততা আছে, জনগণও এটা চায়। সেই জায়গাতে আমাদের আশা, প্রত্যাশা সবসময় রাষ্ট্র পরিচালনার সাথে যেই থাকুক তাদের কাছে এই দাবিটি করা তো অন্যায় কিছু না। এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, জনগণের ন্যায়সঙ্গত দাবি। সেই দাবি পূরণ আমরা চাই। যখনই বাংলাদেশে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা দল নিরপেক্ষ সরকারের ভিতরে মাধ্যমে সেখানে একটি স্বাভাবিক প্রক্রিয়া, স্থিতিশীল পথেই বাংলাদেশ তখন আগাবে।
এবং কোন রাজনৈতিক শক্তি যেখানেই থাকবে, যেখানে গণতান্ত্রিক শক্তি থাকবে, যাদের জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, সেই সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তি রাষ্ট্র ক্ষমতা কাছাকাছি গেলে, রাষ্ট্র ক্ষমতা পেলে, আমি মনে করি তাদেরও এটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো দলের কাছেই আমরা প্রত্যাশা করতে পারি, অথবা সরকারে যে আসবে, যারাই আসবে তাদের কাছ থেকে আওয়ামী লীগ এটা প্রত্যাশা করতে পারে, এটা ন্যায়সঙ্গত প্রত্যাশা। কারণ দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বাতিল করা যায় না। বাতিল করা এটা সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি। এবং আওয়ামী লীগের উপরে যে নির্যাতন, যে মব সন্ত্রাস চালানো হচ্ছে, যে মব ভায়োলেন্স চালানো হচ্ছে, আওয়ামী লীগের নেতাদেরকে, লক্ষাধিক নেতা এখনো কারাগারে বন্দী এবং দুর্বিষহ জীবনযাপন করছে। সেখানে গত 1.5 বছরে আমাদের প্রায় 2 শতাধিক নেতাকর্মীকে বিনা চিকিৎসায়, খাদ্যের অভাবে পিটিয়ে, নিপীড়ন করে, নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি কারাগারের ভিতরে মারা যাওয়ার পরও তাদেরকে হসপিটালে আনার পথে নাকি মারা যায়। এ একটা অভিনব নতুন কৌশল। যারা সবসময় মানবতার কথা বলেছে, হিউম্যান রাইটস এর কথা বলেছে, কিন্তু কারাগারের ভিতরে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলা হয় জেলখানা। এখন এই পরিস্থিতির, এই চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী একটা পরিস্থিতি, নির্বাচন হয়েছে, এন্টি আওয়ামী লীগ শক্তিগুলা ইলেকশন অংশ নিয়েছে। তারা চায়নি আওয়ামী লীগ ইলেকশন অংশ নিক। তারা কি মনে করেন আওয়ামী লীগের এই চাওয়ার জন্য কোনো কাজ করবে? আমাদের বিশ্বাস, যারা গণতান্ত্রিক শক্তি হিসাবে নিজেদেরকে মনে করে, তারা তাদের সেই বিশ্বাসের জায়গাটি জনগণের বিশ্বাসের সাথে, জনমতের সাথে তারা মিলিয়ে নেবেন, এটাই তো হওয়া উচিত। আর জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা করে অথবা অন্য কোনো দুরভিসন্ধির সাথে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে যারা নিঃশেষ করে দিবে, এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে অন্যায়ভাবে, নির্দোষ নেতাকর্মীদেরকে মিথ্যে মামলায় হয়রানিমূলক ভাবে গ্রেফতার করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ মান নেতা থেকে আরম্ভ করে তরুণ নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে তরুণ ছাত্র, যুবক, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, কবি, সাহিত্যিক, শিক্ষক, পণ্ডিত, এমনকি মাওলানা থেকে আরম্ভ করে পুরোহিত এবং ধর্মীয় উপাসনালয় যারা যার নিজের সংখ্যালঘু সম্প্রদায় যারা নিজেদের তাদের ধর্ম নিয়ে কাজ করে, তাদেরকেও কিন্তু খুনের মামলা থেকে রেহাই দেওয়া হয় না এবং মামলার বেলও দেওয়া হয়। কয়েকদিন আগে গার্ডিয়ানে একটা রিপোর্ট ছাপা হয়েছে, যেখানে আপনারও বক্তব্য নেওয়া হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা আছে আওয়ামী লীগের বাইরে থাকা, দেশের বাইরে থাকা নেতা কর্মীরা নির্বাচনের পরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। আপনি ঠিকই দেখেছেন, মানে যুক্তরাজ্যের বিখ্যাত পত্রিকা দি গার্ডিয়ান যে প্রতিবেদনটি ছাপা হয়েছে, সেখানে আমরাও কিছু কথাবার্তা বাংলাদেশের পার্সপেক্টিভে আমরাও আলোচনা করেছি, বিভিন্ন মতামত সেখানে উত্থাপিত হয়েছে। সেখানে কিন্তু এই বিখ্যাত পত্রিকাতে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ যে গণতান্ত্রিক দল, তারা যে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে কাজ করতে চায়, তাদের যে আগ্রহ এবং তাদের নেতা কর্মীরা যে রাজনৈতিক কর্মকাণ্ডের ভিতর দিয়ে তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরে যাওয়ার জন্য তারা তৎপরতা চালাচ্ছে, চেষ্টা চালাচ্ছে, এই অভিমতটাই প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগকে কিন্তু সেই প্রতিবেদনে বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, আওয়ামী লীগ
গণতন্ত্র হত্যাকারী দল, আওয়ামী লীগ জঙ্গিবাদীদের পৃষ্ঠপোষকতাকারী দল, এই কথাগুলো কিন্তু সেই পত্রিকাতে প্রতিবেদক যে বিবিসির, যিনি বিবিসি না সরি দি গার্ডিয়ানের হান্না এলিস পেটারসন এর যে ওটা আমি দেখেছি পুরোটা, কারণ আমিও কথা বলেছিলাম, তার কিছু কথাও এখানে এসেছে যে 5 তারিখে কি হয়েছে। অনেকেই জানে না, অনেকেই না এসে না বুঝে একতরফা কথা শুনে মনে করে একটা বিশাল বিপ্লব হয়ে গেছে। একটা বিশাল বিপ্লব বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে হয়েছে। যে বিপ্লবের কথা মনে হয়েছে, এটা যে একটা বিপ্লব হয়েছে মনে হয়েছে 2025 সালের মাঝামাঝিতে এসে ওনাদের মনে হয়েছে একটা বিপ্লব হয়ে গেছে, কিন্তু সেই বিপ্লবের যে ইস্তেহার সেটা তৈরি হয়নি, সেটা ঘোষণা করা হয়নি। বিপ্লব হয়ে যাওয়ার পরে মনে পড়েছে, তারপরে ইস্তেহার তৈরি হয়েছে, তারপরে সনদ নিয়ে তারা যে অনেক আলোচনা হয়েছে। এগুলো না বলে শুধু এইটুকু বলতে চাই, এই গার্ডিয়ান পত্রিকার মতামতের ভিতর দিয়ে কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক দল গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়ার ভিতর দিয়ে রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষের সাথে তাদের যে সম্পৃক্ততা আছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের, আমি নাম বলতে চাই না, কয়েকটি পত্রিকায় সেই অনুবাদের জায়গাটিতেও আপনি দেখবেন বিভিন্ন ধরনের শব্দ বাক্য প্রয়োগ করা হয়েছে প্রকারান্তরে, যেগুলো আপনারা বিলাসবহুল জীবন যাপন করছেন, এটা বলা হয়েছে। আমরা যে মশার কামড়ে আমাদের জীবন যে মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে যায়, আমরা যদি ভিক্ষার থলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালে বোধহয় এ ধরনের কথা বোধহয় তা সেক্ষেত্রে বোধহয় যে খুশি হতেন কেউ। এইভাবে বলেনি, আমি পড়েছি, বলেছে শহরের উপকণ্ঠে। কোন শহরের উপকণ্ঠে, কিভাবে আছে, কি খায়, কিভাবে ঘুমায়, কি তার পরিবেশ, এটা নিয়ে কিন্তু কোনো বর্ণনা সেখানে দেয়। এটা আকর্ষণ। আপনিও সাংবাদিক ছিলেন, সংবাদ তৈরি করার ক্ষেত্রে ওনারা কিন্তু এখানে ব্যক্তিগত বিষয় না, এটা সামগ্রিক রাজনৈতিক বিষয়ে এখানে আলোচনা হয়েছে জাতীয়ভাবে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে। সেটার সাথে কিন্তু ব্যক্তিগত বিষয় কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। সুতরাং এটা নিয়ে আমি অতটা ভাবনা করি না, বিতর্ক করতে চাই। সাংবাদিক লেখার স্বাধীনতা আছে, সে তার মতো করে লিখেছে। এখন বিলাসিতা তো এটা আপেক্ষিক ব্যাপার, এবং নিরাপত্তা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা, বাংলাদেশে নিজের দেশে মাতৃভূমিতেই জীবনের নিরাপত্তা নাই। হ্যাঁ, ভয়ের কারণে জীবন বাঁচানোর কারণে বাধ্য হয়ে নির্বাসনে যেতে হয়। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে 24 সালে ঘটেছে এটা নয়, এর নজির বারে বারে যুগে যুগে শতাব্দীর ইতিহাস দেখতে গেলে কি অতীতের ইতিহাস দেখতে গেলে এই উপমহাদেশের, এই মহাদেশের পৃথিবীতে এ ধরনের রাজনৈতিক কারণে, নিপীড়নের কারণে, নির্যাতনের কারণে, হত্যা করার ভয়ে নিজেকে জীবন বিপন্ন যেখানে, সেখানে আত্মরক্ষা করার তো কাপুরুষের কাজ না, তাকে তো পলাতক বলা যাবে না। এইটা এখন আজকে নির্বাচনের পরে আপনারা ফলাফল প্রত্যাখ্যান করেছেন, নতুন নির্বাচন দাবি করেছেন। এই নতুন নির্বাচন দাবি করতে হলে আপনাদের কিন্তু দেশে ফিরে আন্দোলন করতে হবে। সেটার জন্য আপনারা কবে নাগাদ দেশে ফেরার প্রস্তুতি নেবেন? দেখুন, বাংলাদেশের মানুষের যে আন্দোলন, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, এটা কিন্তু বন্ধ হয়নি। এটা কিন্তু তারিখ দিয়ে ঈদের পরে, রোজার পরে, শীতকাল আর চৈত্র মাসের কাল বলে কিন্তু আন্দোলন হয় না। গণতান্ত্রিক আন্দোলন, জনমত তৈরি করার ক্ষেত্রটা চলতে থাকে। এটা ধারাবাহিকভাবে সৃজনশীল রাজনৈতিক কর্মসূচি দিয়ে
মানুষকে আকৃষ্ট করতে হয়, বিশ্বাসের জায়গাটা পোক্ত করতে হয়। আপনি দেখেন মাত্র 1.5 বছরে আগে 5ই আগস্টের পরের কি অবস্থা ছিল আর আজকের বাংলাদেশে। আমাদের সফলতার কথা আমি বলছি না, বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা কি পরিমাণের বৃদ্ধি পেয়েছে। আর এই জনপ্রিয়তাই হয়েছে এখন আওয়ামী লীগের জন্য কাল। অবৈধ দখলদার বর্তমান যে সরকার, সেই সরকারের কাছে, তার দোসরদের কাছে, এবং তাকে যারা মনে মনে ভালোবেসে ফেলেছে, এই ভালোবাসা পূরণ করার জন্য, ভালোবাসা দেখানোর জন্য দেশ থেকে কত প্রায় 5,000-6,000 মাইল দূরে রাষ্ট্রের টাকা খরচ করে বিশাল লটবহর নিয়ে দেখা করে কথা বলে আসছে। এটা তো দেশবাসী দেখেছে। তো ওই জায়গাটাতে আমরা যেটা বলতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলিয়েই কাজ করতে। চাইলেই বাংলাদেশকে পাকিস্তান বানানো যাইবে না, চাইলেই বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানো যাবে না, ইচ্ছা করলেই বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।